আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে। আপনাদের সাথে আছি আমি আফনান করিম। শুরুতেই সংবাদ শিরোনাম। অ্যান্টিগুয়া ও বারবুডার বাণিজ্যিক জাহাজে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা, সাগর কাঁপাচ্ছে হুতি যোদ্ধারা। প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে নতুন অস্ত্র ব্যবহার করল হিজবুল্লাহ, অস্ত্রের ভয়াবহতা স্বীকার করল ইসরায়েল। পূর্ব প্রস্তুত মাইনফিল্ডে ফাঁদে ফেলে ইসরায়েলের ইঞ্জিনিয়ারিং ইউনিট উড়িয়ে দিল প্রতিরোধ যোদ্ধারা। 4 ইসরায়েলিকে বাঁচাতে 250 ফিলিস্তিনিকে হত্যা, হামলা অব্যাহত রাখতে হবে, আনন্দ উদযাপন করতে করতে বললেন বুড়ো বাইডেন। আর কোনো ছাড় দেওয়া হবে না, ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা হামাস প্রধানের। ইসরায়েলকে ভালোবেসে গাজা নিয়ে রাজনৈতিক স্লোগান না দিতে হজযাত্রীদের সতর্ক করল সৌদি আরব। রাশিয়া ও চীনের হামলা আতঙ্কে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন বাড়ানোর কথা ভাবছে যুক্তরাষ্ট্র। চলছে ব্যাপক ষড়যন্ত্র, ইরানি, হিন্দু, মুসলমান ও ইউরোপীয়দের নামে পুরো বিশ্বে গোপনে ঘৃণা ছড়িয়ে যাচ্ছে ইসরায়েল। এবং সর্বশেষে নিজের খুব কাছেই সাপ পুষছিলেন প্রেসিডেন্ট রাইসি। ইব্রাহিম রাইসির এক মন্ত্রীকে নিয়ে এবার সাবেক এমপির চাঞ্চল্যকর দাবি। আর এই বিষয়টি নিয়ে থাকছে আমাদের আজকের বিস্তারিত বিশ্লেষণ। ইয়েমেন উপকূলে শনিবার মধ্যরাতে অ্যান্টিগুয়া ও বারবুডার পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি যোদ্ধারা। জাহাজটি এডেন উপসাগর থেকে দক্ষিণ পশ্চিম দিকে যাওয়ার পথে এর ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এতে জাহাজটিতে আগুন ধরে যায়, তবে পরবর্তীতে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। জাহাজটিতে দ্বিতীয় ক্ষেপণাস্ত্র হামলা চালালে তা লক্ষ্যবস্তুতে আঘাত হানতে ব্যর্থ হয়। একই সময় সমুদ্রে থাকা ছোট ছোট নৌকা থেকে জাহাজটিতে গুলিও ছোড়া হয়, ফলে এটি গতিপথ পরিবর্তন করতে বাধ্য হয়। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি বলে জানা গেছে। ইয়েমেনের হুতি যোদ্ধারা ইসরায়েলের সংশ্লিষ্টতা রয়েছে এমন বাণিজ্যিক জাহাজে আবারও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর ঘোষণা দেওয়ার পরই এমন ঘটনা ঘটল। এদিকে প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে নতুন অস্ত্র ব্যবহার করেছে হিজবুল্লাহ। লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি এক বিবৃতিতে জানিয়েছে, তারা প্রথমবারের মতো দেশের উত্তরাঞ্চলে ইসরায়েলি সামরিক কমান্ড সেন্টারে ফালাক 2 রকেট নিক্ষেপ করেছে। সূত্র বলছে, এর আগে কয়েক ডজন বার ফালাক 1 নিক্ষেপের পর এই প্রথম এই ধরনের রকেট ব্যবহার করল গোষ্ঠীটি। তবে এই হামলায় ইসরায়েলে হতাহত হয়েছে কিনা তা জানা যায়নি। ইসরায়েলের স্থানীয় গণমাধ্যমও হিজবুল্লাহর নতুন ধরনের অস্ত্রের ব্যবহারের খবর প্রকাশ করেছে। অন্যদিকে আল-আকসা বন্যার যুদ্ধের পর থেকে 246তম দিনে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা বিভিন্ন সামরিক দলে বিভক্ত হয়ে দখলদার ইহুদি বাহিনীকে মোকাবেলা করছে। হামাস আন্দোলনের সামরিক শাখা আল-কাসাম ব্রিগেড ইসরায়েলি ইঞ্জিনিয়ারিং ইউনিটে একটি পূর্ব প্রস্তুত মাইনফিল্ডে বিস্ফোরণ ঘটাতে সক্ষম হয়েছে, যার ফলে রাফা শহরের পূর্বে ইহুদি বাহিনীতে ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে। এছাড়াও প্রতিরোধ যোদ্ধারা আল ইয়াসিন রকেট ব্যবহার করে 4টি ইসরায়েলি মেরকাভা ট্যাঙ্ক ধ্বংস করে দিয়েছে। এছাড়াও আল-কাসাম ব্রিগেড এবং শহীদ আবু আলী মুস্তাফা ব্রিগেডের যোদ্ধারা মধ্য গাজায় নিজেদের প্রযুক্তিতে তৈরি মিসাইল দিয়ে একটি ইসরায়েলি অ্যাপাচি হেলিকপ্টার ধ্বংস করেছে। এদিকে ইসরায়েল তাদের ইচ্ছা হামাসের ওপর চাপিয়ে দিতে পারবে না এবং ফিলিস্তিনিদের নিরাপত্তা নিশ্চিত হচ্ছে না এমন কোনো চুক্তিও মানা হবে না বলে ঘোষণা দিয়েছেন হামাসের পলিট ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়া। অন্যদিকে হামাসের হাতে বন্দী নিজেদের 4 নাগরিককে উদ্ধারে নুসেইরাত শরণার্থী শিবিরে গণহত্যা চালিয়েছে দখলদার ইসরায়েল। এতে 250 ফিলিস্তিনি নিহত এবং 500 জনেরও বেশি আহত হয়েছে। এ সময় তাদের একজন কর্মকর্তাও মারা গেছে বলে জানা গেছে। আহতদের শরণার্থী ক্যাম্পটির আল আউদা এবং দেইর এল বালাহর আল-আকসা হাসপাতালে নেওয়া হয়েছে। ইসরায়েলি বাহিনী জানিয়েছে, গাজার নুসেইরাত এলাকা থেকে উদ্ধার এ 4 জনের শারীরিক অবস্থা ভালো। তারপরও তাদেরকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। তাদেরকে নুসেইরাতের 2টি পৃথক স্থান থেকে উদ্ধার করা হয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট বুড়ো সাধু জো বাইডেন ইসরায়েলের নতুন এই আগ্রাসনের কোন নিন্দা তো করেইনি, বরং স্ট্রাইকের সময় 4 ইসরায়েলি বন্দীকে পুনরুদ্ধারের উদযাপন করেছেন। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সাথে বন্দীদের মুক্তির জন্য ইসরায়েলি পরিবারগুলিকে অভিনন্দন জানিয়ে বুড়ো বাইডেন বলেছেন, সকল জিম্মি ঘরে না আসা পর্যন্ত এবং যুদ্ধবিরতি না হওয়া পর্যন্ত কাজ বন্ধ করবে না। এই হামলা অপরিহার্য। এছাড়াও রাশিয়া ও চীন সহ অন্য প্রতিপক্ষদের ক্রমবর্ধমান হুমকি মোকাবিলায় আগামী কয়েক বছরের মধ্যে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন বাড়াতে পারে যুক্তরাষ্ট্র। শুক্রবার হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ কথা জানিয়েছেন। এই কর্মকর্তা বলেন, আমাদের প্রতিপক্ষরা যদি নিজেদের পারমাণবিক অস্ত্রের মজুদ বাড়ানোর নীতিতে পরিবর্তন না আনে, তাহলে আগামী কয়েক বছরের মধ্যে আমাদেরও কৌশলগত পারমাণবিক অস্ত্রের মোতায়েন বাড়াতে হবে। যদি প্রেসিডেন্ট এ ধরনের সিদ্ধান্ত নেন, তাহলে সেটা বাস্তবায়নের জন্য আমাদের পুরোপুরি প্রস্তুত থাকতে হবে। অন্যদিকে পবিত্র হজ পালনের স্থানে
রাজনৈতিক স্লোগানের কোনো স্থান নেই বলে জানিয়েছে সৌদি আরবের হজ মন্ত্রণালয়। সাংবাদিকদের পক্ষ থেকে দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী তাওফিক আল রাহবিয়ার কাছে রাজনৈতিক এবং সাম্প্রদায়িক স্লোগানের বিষয়ে জানতে চাওয়া হয়। জবাবে তিনি বলেন, হজ হল একটি ইবাদত, এটি কোনো রাজনৈতিক স্লোগানের স্থান নয়। তিনি বলেন, যদি কেউ রাজনৈতিক স্লোগান দেন তাহলে অতীতের মতো তাদের বিচারের আওতায় আনা হবে। প্রসঙ্গত, গাজায় ইসরায়েলি হামলার পর বিশ্বের বিভিন্ন দেশের মুসলিমরা এর প্রতিবাদ জানিয়ে আসছে, কিন্তু সৌদি আরবে এ নিয়ে কোনো উচ্চবাচ্য হয়নি, কারণ দেশটিতে বিক্ষোভ করা অপরাধ। এছাড়া মত প্রকাশের স্বাধীনতাও এখানে খর্ব করে রাখা হয়েছে। ফলে হজকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে, ফলে এমন নির্দেশনা দেয়া হয়েছে। এদিকে ৩ সপ্তাহ পেরিয়ে গেলেও ইব্রাহিম রাইসির মৃত্যু এখনও রহস্যের জন্ম দিয়ে যাচ্ছে। ইরান সরকারের পক্ষ থেকে স্পষ্ট কোনো কারণ বা তদন্ত রিপোর্ট প্রকাশ না করায় এ নিয়ে এখন ধোঁয়াশা তৈরি হয়েছে। এরই মধ্যে রাইসির সঙ্গে ওই সফরে থাকা এক মন্ত্রীর দিকে আঙুল তুলেছেন ইরানের সাবেক এক আইন প্রণেতা। ওই মন্ত্রীর রহস্যজনক আচরণ নিয়ে উঠছে নানা প্রশ্ন। ইরানে আগাম জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, যাকে ঘিরে এরই মধ্যে দৌড়ঝাঁপ শুরু করেছেন প্রার্থীরা। রাইসির আকস্মিক মৃত্যু তারই মন্ত্রিসভার এক সদস্য মেহেরদাদের প্রেসিডেন্ট পদে প্রার্থী হওয়ার পথ খুলে দিয়েছে। আপাতদৃষ্টিতে বিষয়টি স্বাভাবিক মনে হলেও রাইসির মৃত্যুর পর তার প্রার্থিতা ঘোষণা সন্দেহের জন্ম দিয়েছে। আর সেই সন্দেহের বীজ বুনে দিয়েছেন ইরানেরই সাবেক আইন প্রণেতা গোলাম আলী ইমানাবাদী। তিনি মেহেরদাদের দিকে সন্দেহের আঙুল তোলেন। ইমানবাদীর অভিযোগ, শেষ মুহূর্তে কেন রাইসির হেলিকপ্টার থেকে নেমে গিয়েছিলেন মেহেরদাদ। ইমানাবাদী বলেন, রাইসি তার খুব কাছেই সাপ পুষছিলেন। এই সরকারি মন্ত্রীদের দেখে বিভ্রান্ত হতে হচ্ছে, যারা মাত্র 2 সপ্তাহ আগে শোকের মধ্যে ছিলেন, এখন প্রেসিডেন্ট পদের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। হঠাৎ মনের এমন পরিবর্তন কেন, প্রশ্ন করেন ইমানাবাদী। রাইসির মৃত্যুর পর তারই মন্ত্রিসভার 5 জন সদস্য প্রেসিডেন্ট নির্বাচনের জন্য নাম লিখিয়েছেন। বিষয়টা অনেকের কাছে খটকা লেগেছে। দুর্ঘটনার দিন যে 3টি হেলিকপ্টার ছিল, তারই একটিতে ছিলেন বাজোর পাশে, কিন্তু তার রাইসির হেলিকপ্টারে থাকার কথা ছিল। যদিও একেবারে শেষ মুহূর্তে রাইসির হেলিকপ্টারে ওঠা থেকে বিরত থাকেন বাজোর পাশে। এই ঘটনাকে সামনে এনে এই মন্ত্রীদের বিরুদ্ধে সন্দেহ প্রকাশ করেছেন ইমানাবাদী। এখন তাদের বিরুদ্ধে তদন্ত করার দাবি জানাচ্ছেন তিনি। টানা 3য়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন নরেন্দ্র মোদী। আজ রবিবার সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে হতে চলেছে এই শপথগ্রহণ অনুষ্ঠান। অনুষ্ঠানে যোগ দিতে শনিবার দিল্লি পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ছাড়া প্রতিবেশী দেশ ও ভারত মহাসাগরীয় অঞ্চলের আরও 6 দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানেরা এই অনুষ্ঠানে আমন্ত্রিত হয়েছেন। সেশেলসের উপরাষ্ট্রপতি আহমেদ আফিফও শনিবার দিল্লি এসেছেন। রবিবার দুপুরের মধ্যে একে একে উপস্থিত হবেন মরিশাসের প্রধানমন্ত্রী প্রবীন্দ কুমার জগন্নাথ, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে এবং নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কোমল দহল। শপথগ্রহণ অনুষ্ঠানের পর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আমন্ত্রণে বিদেশি অতিথিরা নৈশভোজে অংশ দেবেন। মালদ্বীপের নির্বাচনের পর সে দেশের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর এটাই হবে প্রথম ভারত সফর। 2 দেশের সম্পর্কের ক্ষেত্রে এই সফর গুরুত্বপূর্ণ। রাষ্ট্রপতি ভবন সূত্রে জানা গেছে, শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে আমন্ত্রণ জানানো হয়েছে দেশ বিদেশের প্রায় 8,000 বিশিষ্টজনকে। এদিকে শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। রাষ্ট্রপতি ভবনের কাছাকাছি বিশাল তল্লাটকে নো ফ্লাই জোন এর আওতায় নিয়ে আসা হয়েছে। বিমান তো দূরের কথা, ফানুস বা ড্রোনও ওই এলাকায় ওড়ানো বা চালানো যাবে না।